তারেক রহমানের চীন সফরটা খুব ইন্টারেস্টিং হয়েছে করলে। বিএনপির জাদ্রেল নেতা তারেক রহমানের সফর সঙ্গী হয় নাই মির্জা ফখরুল, শিলং সালাউদ্দিন, আমির খুশরু মাহমুদ। ইন্টারেস্টিং না? তিন ইন্ডিয়ান মালরে তারেক রহমান নেয় নাই, ইচ্ছা করে নাকি এটা কোনো বার্তা কে জানে। জিয়ার আমলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শুরু হয়, কূটনৈতিক সম্পর্ক। তখন থেকে দারুণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল চীনের সাথে। কিন্তু 2004 সালে তাইওয়ানের কমার্শিয়াল মিশন খোলার অনুমতি দেওয়ার জন্য চীনের সাথে খালেদা জিয়া সরকারের এবং বিএনপির সম্পর্কের একটা অবনতি ঘটে। আমির খুশরু মাহমুদ তার মন্ত্রিত্ব হারায় এই কারণেই। তাই এই সফর ছিল বিএনপির জন্য একটা খুবই ক্রুশিয়াল ইভেন্ট। সেই সম্পর্ক কিভাবে আগের জায়গায় ফিরানো যায় সেই চ্যালেঞ্জ তো বিএনপির ছিলই। আমরা এক এক করে দেখি সেই লক্ষ্য তারেক রহমানের সরকার এই সফরের মাধ্যমে অর্জন করতে পারিছে কিনা। এই একটা এপিসোডে এটা কওয়া যাবে না, কয়েকটা এপিসোড লাগবে। তবে আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের এটা রাষ্ট্রীয় সফরে কূটনৈতিক অর্জনের অ্যানালাইসিস কেমনে করা লাগে সেটা খুব ভালোভাবে বোঝা হয়ে যাবে। আমি মনে করি চীনের সাথে আমাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক তৈরি করতেই হবে খুবই উঁচু পর্যায়ে। এইটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব আর অর্থনৈতিক উন্নতি দুয়ের সাথেই জড়িত। কিন্তু কাজটা করতে হলে যে চিকনা বুদ্ধি নিয়ে কূটনীতি চালাইতে হইবে সেটা পারিছে কিনা সেটা আমি দেখাবো। আমি কোনো নিজে নিজে জাজমেন্ট করুম না, আপনারা আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন যে আমরা জিতছি কিনা। আমি রেফারেন্স দিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। আমাদের অ্যানালাইসিস শুরু করতে হবে দুই সরকারের যৌথ ঘোষণা দিয়া। এটা অফিসিয়াল ঘোষণা। ওইখানে আছে আসলে সলিড টার্মে কি কি হইল, দুই দেশ কি পাইল। এটা বাংলাদেশের চাইনিজ এমবাসির ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আমি এখান থেকেই নিছি। এই যৌথ ঘোষণার প্রথম পয়েন্ট, নতুন যুগে চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার, এইটা গড়ার যৌথ ঘোষণা। আমারে যদি বলেন তাহলে এই কথাটাই এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু এই শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা না করলে আমরা এর ওজনটা ধরতে পারবো না। আসেন বুঝায় বলি। চীনের কূটনীতিতে সম্পর্কের একটা সিঁড়ি আছে, ধাপে 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 উঠতে হয়। সবচেয়ে নিচে সাধারণ সম্পর্ক, তারপরে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, তারপরে অংশীদারিত্ব, তারপরে কৌশলগত অংশীদারিত্ব, তারপরে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব, আর সবার চূড়ায় অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার। বাংলাদেশ এতদিন ছিল এই সিঁড়ির নিচের একটা ধাপে, ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব, যেটা 2016 সালে শি যখন ঢাকা আসছিল তখন এটা সাইন হয়েছিল। এই সফরে বাংলাদেশ এক ধাপ উপরে উঠে গেল, একদম চূড়ায়। এখন প্রশ্ন, চূড়ার এই ধাপটা আলাদা কেন? কারণ নিচের ধাপগুলো বোঝায় সম্পর্কের মাত্রা কতটা ঘনিষ্ঠ, কতটা গভীর, কিন্তু চূড়ার ধাপটা বলে দেয় সম্পর্কের প্রকৃতিটা কেমন। অভিন্ন ভবিষ্যৎ মানে শুধু আমরা বন্ধু না, আমরা একই নিয়তির অংশীদার। তোমার ভবিষ্যৎ আর আমার ভবিষ্যৎ একই সুতায় বাঁধা। গ্লোবালি এই অভিন্ন ভবিষ্যতের ঘোষণা চীনের জন্য খুব বিরল না। চীন এটা লাওস, কম্বোডিয়া, মায়ানমার, পাকিস্তান, কিউবা, মধ্য এশিয়ার দেশ অনেকের সাথে এটা করছে। তাই এইটা ইউনিক কোনো সম্মান না, এটা চীনের একটা সম্প্রসারণশীল কাঠামো। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এদের মধ্যে চীনের সাথে সর্বোচ্চ সম্পর্কের জায়গায় ছিল এতদিন শুধু পাকিস্তান। নেপাল না, শ্রীলঙ্কা না, মালদ্বীপ না, ছিল শুধু পাকিস্তান, চীনের জানের ভাই। আজ বাংলাদেশ সেই তালিকায় দ্বিতীয় নাম হইল। তবে চাইনিজদের এই শব্দের খেলা কিন্তু খুব মজার। আমার পিএইচডির কাজের একটা পার্ট হইতেছে চাইনিজদের এই পলিটিক্যাল কমিউনিকেশনের ভাষা ইন্টারপ্রেট করা। মজা লাগতেছে না? এই শব্দের খেলা থেকে আরো একটা মজার জিনিস দেখাই দিই। এই অভিন্ন ভবিষ্যৎ, এই বন্ধনের মধ্যে আবার কিন্তু স্তর আছে। এইটার মধ্যে আবার স্তর, ডিমের মধ্যে ডিম, মানে পেঁয়াজের খোসা খোলার মতো, এক খোসা খুলবেন আর এক খোসা, আর এক খোসা খুলবেন আর এক খোসা আসবে। অভিন্ন ভবিষ্যৎ ঘোষণা দিয়েও চীন প্রত্যেকটা দেশের সাথে একটা আলাদা বিশেষণ যুক্ত করে দেয়। দেখেন, কম্বোডিয়ার সাথে চীনের বন্ধন হচ্ছে অল ওয়েদার অভিন্ন ভবিষ্যৎ, মানে সব আবহাওয়ায় বন্ধু। লাওসের সাথে হাই কোয়ালিটি, হাই লেভেল অভিন্ন ভবিষ্যৎ, আর পাকিস্তানের সাথে ক্লোজার, ঘনিষ্ঠতর অভিন্ন ভবিষ্যৎ। আর বাংলাদেশের সাথে লেখা শুধু অভিন্ন ভবিষ্যৎ ইন দ্য নিউ এরা, নতুন যুগে। কোনো অল ওয়েদার না, কোনো ক্লোজার না, কোনো হাই কোয়ালিটি না, এটা বিশেষণহীন। এ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর ম্যানকাইন্ড ইন দ্য নিউ এরা। তো এই লেভেলে আছে কোন কোন দেশ? মিশর, সার্বিয়া, সলোমন আইল্যান্ড,
কেনিয়া। বাংলাদেশ এখন এই দলে যুক্ত হইল। মামা আমি না ফার্স্ট হয়েছি, আমি সোলোমন আইল্যান্ডের সমান জায়গায় গেছি। বাংলাদেশের সমপর্যায়ে মিশর, সার্বিয়া, সোলোমন আইল্যান্ড, কেনিয়া। কেউই চীনের এক্সক্লুসিভ শিবিরে না। মিশর আমেরিকার সামরিক মিত্র, উপসাগরীয় অর্থে নির্ভরশীল, একই সাথে ব্রিক্সের সদস্য। সার্বিয়া ইউরোপিয়ান ইউনিয়নের প্রার্থী, ইউরোপের কেন্দ্রে। কেনিয়া পশ্চিমা উন্নয়ন সহযোগী, IMF এর সাথেও আছে, একই সাথে চীনের বড় ঋণ গ্রহীতা। সোলোমন আইল্যান্ড ছোট একটা স্পেসিফিক দ্বীপরাষ্ট্র, অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রভাব বলয়। তার মানে এই স্তরটা মতাদর্শিক কোনো ব্লক না। মিশর, সার্বিয়া, কেনিয়া কেউই চীনের শিবিরভুক্ত না, এরা সবাই মাল্টি অ্যালাইড। বাংলাদেশ এই অর্থে তাদের সাথী। তাইলে এই লেভেলে যাইয়া বাংলাদেশের লাভ কি? এক নম্বর লাভ একটা প্রকাশ্য পরিচয় ঘোষণা। চীনের সংজ্ঞা অনুযায়ী এই স্তরে ঢোকার মানে হইল আপনি চীনের কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার ফর ম্যানকাইন্ডের দর্শনকে স্বীকৃতি দিলেন। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে, দাদা এই কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার এটার মানে কি? এরা খায় না মাথার দেয়? আক্ষরিক অনুবাদ হইতেছে মানব জাতির অভিন্ন নিয়তির সম্প্রদায়। নামটা শি জিনপিং আনুষ্ঠানিকভাবে চালু করে 2012 থেকে 2013 সাল। আর 2017-তে এটা চীনের সংবিধানে কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে ঢুকে যায়। তার মানে এটা নিছক স্লোগান না, এটা চীনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় মতাদর্শ। শি জিনপিং চিন্তাধারার কেন্দ্রীয় এটা স্তম্ভ। দর্শনটা কি? মূল দাবিটা হইতেছে পৃথিবীর সব দেশের নিয়তি পরস্পর সংযুক্ত, তাই একটা অভিন্ন ভবিষ্যৎ থাকতে হবে যেখানে সবার নিরাপত্তা, সবার উন্নয়ন, সবার সমৃদ্ধি ভাগ করা হবে। পারস্পরিক সম্মান, উইন উইন সহযোগিতা, সভ্যতার বৈচিত্র্য, কেউ পিছায় থাকবে না। এর সাথে যুক্ত শির 4টা গ্লোবাল ইনিশিয়েটিভ। কি কি? গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, GDI, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, GSI, গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ, GCI, আর সাম্প্রতিক গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। কিন্তু আসল রাজনৈতিক বিষয়বস্তু একটা মোড়কের নিচে, একটা বিকল্প বিশ্ব ব্যবস্থার নকশা। পশ্চিমা উদারনৈতিক আন্তর্জাতিক ব্যবস্থার পাল্টা ব্যবস্থা। পার্থক্যগুলো দেখেন। পশ্চিমা ব্যবস্থা কি বলে? যে সার্বজনীন মূল্যবোধ আছে, মানবাধিকার, গণতন্ত্র, তাই না, যা সব দেশের জন্য প্রযোজ্য। চীনের শেয়ার্ড ফিউচার বলে প্রত্যেকটা সভ্যতার নিজস্ব পথ আছে, কেউ কারো মূল্যবোধ চাপাবে না। শুনতে উদার, কিন্তু এর কার্যকর অর্থ হইতেছে মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে আমার সমালোচনা করতে আসলে এটা আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বলে আমি দাগাই দিব। আমি এর পরের এপিসোডে চীনের পঞ্চনীতি নিয়ে কথা বলবো। শেয়ার্ড ফিউচার হইল পঞ্চনীতির আধুনিক বিশ্বায়িত সংস্করণ। দ্বিতীয়ত, এটা আমেরিকা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিকল্প। মাল্টিপোলার ওয়ার্ল্ড, জাতিসংঘ কেন্দ্রিক ব্যবস্থা, এই শব্দগুলা মানে আমেরিকার একক নেতৃত্বের অবসান। আর এমন একটা ব্যবস্থা যেখানে চীনের ভেটো ক্ষমতা আছে এবং প্রভাব আছে, এবং যেটা বড়। অর্থাৎ মানব জাতির অভিন্ন নিয়তি শুনতে সার্বজনীন, কিন্তু কাঠামোগতভাবে এইটা চীনকে কেন্দ্র রেখে একটা ব্যবস্থা। আচ্ছা, আবার আগের আলাপে ফিরে আসি। তো 2 নম্বর সুবিধাটা কি? এই জায়গায় ঢোকার, এই স্তরে ঢোকার প্রতীকী সুবিধা। কূটনীতিতে এই পরিভাষা কোনো কংক্রিট সুবিধা আনে না সরাসরি, কিন্তু চীন প্রতীক দিয়া কাজ করে। যখন চীন বলে তুমি আমার অভিন্ন ভবিষ্যতের অংশীদার, সেটা ভবিষ্যৎ লেনদেনের একটা দরজা খুলে রাখে। বিনিয়োগ, ঋণ, কূটনৈতিক সমর্থন, এটা একটা সম্পর্কের মর্যাদা যা পরে নগদে রূপান্তরিত হইতেও পারে, নাও পারে। 3 নাম্বার কি? আঞ্চলিক বার্তা। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ায় এতদিন শুধু পাকিস্তান এই পরিবারে ছিল। বাংলাদেশ যোগ দেওয়া মানে ভারতের ঠিক পূর্ব সীমান্তে আর একটা দেশ প্রকাশ্যে চীনের পরিচয়ের কক্ষপথে ঢুকে গেল। ভারতের জন্য এটা একটা কৌশলগত উদ্বেগ, আর বাংলাদেশের জন্য এটা একটা লিভারেজ। ভারত, পশ্চিম এদের সাথে দর কষাকষি যেতে কইতে পারবে আমার কাছে বিকল্প আছে। এটা একটা দেখানোর কার্ড থাকলো হাতে। এই পয়েন্টে আমেরিকার প্রতিক্রিয়া কি হইতে পারে সেটা নিয়ে পরের এপিসোডে আমি আলাপ করব। তবে পুরোটাই নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক মুনশিয়ানার উপরে। ভিয়েতনাম আমেরিকার সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক রাখে, আবার একই সাথে বিপুল চীনা বিনিয়োগ টানে, কারণ দুইটাই তার সামলানোর সক্ষমতা আছে। আমাদের আছে কিনা সেটা আমরা দেখব। এইবার আসেন 2 নাম্বার পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে লেখা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল রক্ষা, ফ্যাসিবাদী এবং সামরিকবাদী পুনরুত্থানের বিরোধিতা। এটার মানে কি? এটার মানে খুঁজে বের করতে হবে। মানে না বুঝলে হবে না। শুনেন, এটা মানে না বুঝলে, এটা ভিতরে না ঢুকলে হবে না। এইটা আসলে চীনের জাপান বিরোধী অবস্থানের ক্ষেত্রে আমাদের সম্মতি নিয়ে নিল। কেমনে? এই শব্দগুলো নিরীহ শোনায়, কিন্তু নিরীহ না। একটু খুলে বলি, কারণ এটা না বুঝলে আপনি বুঝবেন না বাংলাদেশ এখানে কি সই করলো।
সামরিকবাদী পুনরুত্থানের বিরোধিতা মানে এই শব্দটা চীনের কূটনীতিতে একটা কোড। কাকে নির্দেশ কইরা? জাপানকে নির্দেশ কইরা। চীনের বয়ানে জাপান হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অপরাধী দেশ, যে এখনো ঠিক মতো অনুতপ্ত হয় নাই, আর যে আবার সামরিকীকরণ করতেছে। আর যৌথ ঘোষণায়, কায়রো ঘোষণা এবং পচদাম ঘোষণার উল্লেখ আছে। এটা একটা কোড। কারণ চীনের যুক্তি এই দলিলগুলোতেই বলা আছে তাইওয়ান চীনকে ফেরত দিতে হবে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল রক্ষা তাইওয়ান চীনের। আর আজকের প্রেক্ষাপটে যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা মানে চীনের ভাষা এটার মানে আমেরিকার নেতৃত্বাধীন ব্যবস্থার বিরোধিতা করা, জাতিসংঘ কেন্দ্রিক ব্যবস্থার পক্ষে, যে জাতিসংঘে চীনের ভেটো পাওয়ার আছে। এখন আসল প্রশ্ন, এই জাপান বিরোধী, পরোক্ষ আমেরিকা বিরোধী ভাষায় বাংলাদেশ সই করলো কেন? জাপানের সাথে বাংলাদেশের কোনো বিরোধ আছে? নাই তো। উল্টাটা, জাপান 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকে $32 বিলিয়ন বেশি সহায়তা দেয়। মাতারবাড়ি সমুদ্র বন্দর করতেছে, বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর জাপানি বানাইতেছে। চীন সোনা দিয়ে একটা গভীর সমুদ্র বন্দর বানাইতে চেয়েছিল, ভারত, জাপান আর আমেরিকার বিরোধিতায় সেটা বাতিল হয়ে যায়। আর জাপান মাতারবাড়ির কাজ পায় চীনের বিপরীতে একটা ভূ রাজনৈতিক জয় নিয়ে বাংলাদেশে। তাইলে দাঁড়াইলো কি? যে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন বন্ধু, যে জাপান চীনকে হারায় বাংলাদেশের বন্দর বানাইতেছে, বাংলাদেশ সে জাপানের বিরুদ্ধে চীনের কোডেড ভাষায় সই করে আসলো। এটা বাংলাদেশের চিরাচরিত অবস্থান কিন্তু না। চীনের ভূ রাজনৈতিক বয়ানের ভাষা সে গ্রহণ করলো, যেটা বাংলাদেশ নিজের স্বার্থের বিরুদ্ধে গিয়া গ্রহণ করছে। এইটা বাংলাদেশের তাবর তাবর ডিপ্লোম্যাটরা বুঝলো না, নাকি ধূর পটায় দিল চায় না। এখন প্রশ্ন আসতে পারে, এটা সাইন করলে বাংলাদেশে কোনো ক্ষতি হইলেও? বড় কোনো ক্ষতি হয় নাই, আমি এটা আগেই বলে দিই। কারণ বাংলাদেশ জাপানের নাম নিয়ে কিছু বলেনি, এটা সাধারণ ভাষায় সই করছে, যা চীনের স্ট্যান্ডার্ড বয়ানের অংশ। তাহলে বিপদটা কোথায়? বিপদ কি একেবারেই নেই? আছে, বিপদ আছে। বিপদ কি? 3টে জায়গায় বিপদ আছে। 1 নম্বর কূটনৈতিক। টোকিও এই কোডের ভাষা চিনে, তারা জানে কায়রো, পটসদাম আর সামরিকবাদী পুনরুত্থান এটা কি। এটা চীনের জাপান বিরোধী শব্দ ভান্ডার, চীনের জাপান বিরোধী বয়ান। বাংলাদেশ সেই ভাষায় সই করায়, জাপান তো ভুরু কুচকাবেই। কিন্তু জাপান এটাও জানে এই ভাষা স্ট্যান্ডার্ড চীনা টেমপ্লেট। চীন প্রায় সকল অংশীদারকে এইটাতে সই করায়। তাই জাপান সম্ভবত এটাকে গুরুত্ব না দিয়া প্র্যাকটিক্যাল সম্পর্কতেই মনোযোগ দেবে। জাপান বাস্তববাদী, প্রতীকে প্রতিক্রিয়া দেখায় না সহজে। 2 নাম্বার, জাপান কি প্রতিশোধ নেবে এটার জন্য? না, কারণ জাপানেরও বাংলাদেশকে দরকার। জাপানের বাংলাদেশে বড় বিনিয়োগ আছে এবং সেটা চীনকে ব্যালেন্স করার কৌশলের অংশ। জাপান বাংলাদেশকে চীনের দিকে আরো ঠেলে দিতে চাইবে না একটা প্যারাগ্রাফের একটা ভাষার জন্য। কূটনীতিতে যার আপনাকে দরকার, সে আপনার ছোটখাটো অসঙ্গতি এটা হজম করে ফেলে। 3 নাম্বার, এখানে কিন্তু আসল বিপদটা বিশ্বাসযোগ্যতার ক্ষয়, নির্দিষ্ট শাস্তি না। বাংলাদেশের আসল কৌশলগত সম্পদ হইল ক্রেডিবিলিটি অ্যাজ এ ব্যালেন্সার। ব্যালেন্স রক্ষা করে চলার যে ক্রেডিবিলিটি, এটা ক্ষতিগ্রস্ত হয়। সবার সঙ্গে কথা বলতে পারার ক্ষমতা, কারো পকেটে না থাকা, এই ধরনের ভাষায় সই করলে সেই ভাবমূর্তি ক্ষয় হয়, এটা দাগ পড়ে, কালো দাগ পড়ে। জাপান, আমেরিকা প্রত্যেকে একটা করে নোট লিখে দেবে যে বাংলাদেশ চীনের বয়ান গ্রহণে দ্বিধা করে না, এমনকি নিজের স্বার্থের বিরুদ্ধে যায়ও। একটা যৌথ ঘোষণা বিপর্যয় ঘটায় না, কিন্তু এরকম 10টা সিগন্যাল আসলে বাংলাদেশের নিরপেক্ষ ব্যালেন্সের পরিচয়টা এটা হারায় যাবে। এই কাজটা বাংলাদেশ অনেক করে ফেলছে আগে। আমেরিকার সাথে ট্যারিফ এগ্রিমেন্ট সাইন করছে, ওইখানে আবার চীনের নাম উল্লেখ করে নাই, কিন্তু সরাসরি আছে নন মার্কেট এন্টিটির সাথে কৌশলগত চুক্তি করতে পারবে না, মানে চীনের সাথে। ইরানের প্রধান নেতা নাম মারা গেল, ইরানের বিরুদ্ধে পরদিন বিবৃতি দিল বাংলাদেশ। সব চুক্তি আর সব বিবৃতি যেহেতু ইংরেজিতে লেখা থাকে, তাই বাঙ্গুদের মনে হয় টিকি লিখেছে, সাইন করে দিই। হজ্জা গ্রামে বিচার করছে, একদিন এক লোক এসে নালিশ জানাইলো, লম্বা করে নিজের পক্ষে কথা কইল। হজ্জা বলল, ঠিকই কইছো তুমি। একটু পরে বিপক্ষের লোক এসে উল্টা কথা বললো, হ্যাঁ, নিজের পক্ষটা বোঝাইলো। হজ্জা ওকেও কইলো, তুমি ঠিকই কইছো। তো পাশে বউ বসেছিল হজ্জা, তো অবাক হয়ে কইল, এ কেমন কথা? একজন বললো এক কথা, আপনি বললেন সে ঠিক, আর একজন উল্টা কথা বললো, সে আপনি বললেন সেটাও ঠিক, দুইজনে তো ঠিক হইতে পারে না। হজ্জা একটু ভেবে নিয়ে কইল, তুমিও ঠিক কইছো। পরের এপিসোডে দেখামো এই চীন সফরে আর কি কি ঠিক বলিছে বাংলাদেশ। তবে আমাদের লক্ষ্য হবে বাংলাদেশ যেন কারো পকেটে না ঢুকা নিজের স্বার্থ রক্ষা করতে পারে। সেইখানেই বাংলাদেশের মুক্তি, সেখানে বাংলাদেশের জনগণের মুক্তি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।